আমরা এখন যশোর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটির শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে, যে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা সেই সৃজনশীল প্রশ্নটির সমাধানের ভিডিও দেখতে পারবেন। তো আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। তো আমরা এই প্রশ্নটার উদ্দীপকে দুইটা তথ্য দেখতে পাচ্ছি। প্রথমত এখানে বলা হয়েছে a equal to x belongs to n such that x এর মান 2 এর চেয়ে বড়, 7 এর সমান বা ছোট। অর্থাৎ x এর মান হবে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এবং সেই মানটা হবে 2 এর চেয়ে বড়, 7 এর সমান বা ছোট। এটা একটা তথ্য। আরেকটা তথ্য s, এটা একটা অন্বয় দেওয়া আছে, যে আমরা দেখতেছি p, q একটা ব্র্যাকেটের মধ্যে একটা ক্রোমোজোর বা অন্বয়। তো s equal to p, q such that p belongs to a, অর্থাৎ p এর উপাদানগুলো a সেটের অন্তর্ভুক্ত, q belongs to a, অর্থাৎ q এর উপাদানগুলো a সেটের অন্তর্ভুক্ত, p minus q equal to 2, এই শর্তটাও মানতে হবে। তাহলে এই যে s নামের একটা অন্বয় এখানে দেওয়া আছে, এইটাকে আমরা ব্যবহার করে এখানে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো মেনে আমরা একটা অন্বয় তৈরি করতে পারি। ক্রোমোজোর বের হবে, একের পর এক ক্রোমোজোর বের হবে, p, q p, q এরকমভাবে ক্রোমোজোর বের হবে। তো এটা গেল। আরেকটা যে তথ্য দেওয়া m+3, n-4, এটা একটা ক্রোমোজোর। 3n+4, m-3 এটা আরেকটা ক্রোমোজোর। এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে যে এই ক্রোমোজোর আর এই ক্রোমোজোর পরস্পর সমান। তো আমরা উদ্দীপকের তথ্যগুলো দেখলাম। আমরা এখন প্রশ্নগুলির দিক তাকাই। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে c equal to 12, 19, এটা একটা সেট। d equal to b, 19, এটা আরেকটা সেট। এবার আমাদেরকে বলছে p of c ইন্টারসেকশন d নির্ণয় করো, অর্থাৎ এখানে p বলতে পাওয়ার সেট বোঝানো হচ্ছে। তাহলে c ইন্টারসেকশন d এইটা আমরা আগে নির্ণয় করব, তারপরে এই সেটের পাওয়ার সেট নির্ণয় করব। আগে কী বের করব? c ইন্টারসেকশন d, তারপরে p of c ইন্টারসেকশন d, অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করব। এটা ক নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 নং হতে s অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ অর্থাৎ এই যে s, এই s এর মধ্য থেকে যে এই যে অন্বয়টা বের হবে, সম্পর্ক দেওয়া আছে, এটার মাধ্যমে যে অন্বয়টা বের হবে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য, প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে নির্দিষ্ট করে বের করার জন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তারপরে রেঞ্জ বের করব। কারণ আমরা জানি যে এই যে ক্রোমোজোরগুলো, অন্বয়ের এই যে ক্রোমোজোর, এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। তো সেই হিসাবে আমরা দ্বিতীয় উপাদান অর্থাৎ রেঞ্জগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু প্রশ্ন দুইটা। প্রথমত s অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, দ্বিতীয়ত রেঞ্জ নির্ণয় করতে হবে। গ নাম্বার প্রশ্ন 2 নং হতে ক্রোমোজোরের নিয়মানুসারে m এবং n এর মান নির্ণয় করো। এই যে 2 নং, এটা এখান থেকে এই যে এখানে যে সম্পর্ক দেওয়া আছে, এখান থেকে আমরা m এর মান এবং n এর মান আলাদা আলাদা করে নির্ণয় করব। তাহলে আমরা সম্পূর্ণ প্রশ্নটা দেখে ফেললাম। এখন আমরা সমাধান করব। প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা এখন আলাদা আলাদা করে দেখাবো ইনশাআল্লাহ। তো সবার প্রথমে যদি আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানের দিকে তাকাই, ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে c equal to 12, 19, d equal to b, 19, p of c ইন্টারসেকশন d নির্ণয় করো। তাহলে এটা করতে হলে আমাকে প্রথমত c ইন্টারসেকশন d বের করতে হবে, তারপরে p of c ইন্টারসেকশন d বের করব। তাহলে আমরা এখন সমাধানটা করে ফেলি। আমরা ইজি ম্যাথ বই থেকে এটা সংগ্রহ করতেছি, সমাধান করতেছি। দেওয়া আছে c equal to 12, 19, d equal to b, 19, c ইন্টারসেকশন d equal to আমরা লিখলাম। তো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তাহলে এই দুইটা সেটের মধ্যে কমন আছে কোন কোন উপাদান আমরা দেখতেছি, এই দুইটা সেটের মধ্যে কমন আছে 19। তাহলে আমরা বলতে পারি c ইন্টারসেকশন d হচ্ছে 19। এখন এই সেটটার পাওয়ার সেট নির্ণয় করতে হবে। পাওয়ার সেট নির্ণয় করার সময় আমরা কি করব? এই যে আমরা উপাদানটা লিখলাম, এরপর আমরা একটা ফাঁকা সেট দিব। কারণ পাওয়ার সেট নির্ণয় করার সময় আমরা জানি যে যতগুলো উপাদান থাকে, প্রথমে ওই কয়টা উপাদান আমরা একবারে লিখি, তারপরে তার চাইতে একটা উপাদান কম লিখি, তারপরে তার চাইতে আরও একটা উপাদান কম লিখি। এইভাবে করে কম লিখতে 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 এক পর্যায়ে সব উপাদান শেষ হয়ে যাবে, তখন একটা ফাঁকা সেট লিখি। একটু বলি, 3টা উপাদান আছে একটা সেটের মধ্যে, 3টা উপাদান আছে। আমাকে বলো পাওয়ার সেট নির্ণয় করো। আমি ওই 3টা উপাদানকে একসঙ্গে লিখে ফেলবো একবার।
এরপরে সেখান থেকে একটা উপাদান কমায় ফেলবো, দুইটা উপাদান বারে বারে লিখতে থাকবো, দুইটা উপাদানও শেষ, লেখা শেষ। এবার আমি সেখান থেকে আরও একটা উপাদান কমায় ফেলবো, এবার আমি একটা করে উপাদান লিখতে থাকবো, একটা করে লিখতে থাকবো, একটা করে লেখা শেষ, তাহলে আর কোনো উপাদান নাই। এবার আমি একটা ফাঁকা সেট লিখবো। এইবার একেবারে শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এর মাধ্যমেই পাওয়ার সেট নির্ণয় হবে। কারণ আমরা জানি যে পাওয়ার সেট আর উপসেট এই দুইটার মধ্যে কিন্তু তেমন একটা তফাৎ নাই। উপসেট যখন আমরা নির্ণয় করি, অর্থাৎ সাবসেট, উপসেট যখন নির্ণয় করি তখন একেবারে শুরুতে আর একেবারে শেষে আমরা কোনো সেকেন্ড ব্র্যাকেট দেই না, নর্মালি আমরা সেটগুলো উপসেটগুলো নির্ণয় করতেছি। আর শক্তি সেট বা পাওয়ার সেট যখন নির্ণয় করি, ওই উপসেট যেভাবে নির্ণয় করি সেটাই, শুধু একদম শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, একেবারে শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা এইভাবে করে দিই। তাহলে এখানের মধ্যে আমরা একটাই উপাদান আছে লিখলাম, এরপরে ফাঁকা সেট লিখলাম, শুরুতে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হয়ে গেল শক্তি সেট। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? আমাদের খ নাম্বার প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে 1 নং হতে S অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। এখানে তো এই যে S, এখানে বলা হয়েছে P, Q একটা ক্রোমোজোর, এখানে সম্পর্ক দিয়ে দিছে P এর উপাদানগুলো A এর ভিতরে আছে, Q এর উপাদানগুলো A এর ভিতরে আছে। এরপরে P - Q = 2, অর্থাৎ অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে P থেকে Q কে মাইনাস করলে ফলাফল যেন 2 হয়। আমি P এর যেই মান বসাবো, Q এর যেই মান বসাবো, P থেকে Q বিয়োগ করলে যেন 2 বের হয়। এই সম্পর্কটা আমাকে খেয়াল রাখতে হবে। মূলত বলা চলে এটাই মেইন শর্ত। এটাকে ব্যবহার করে যখন ফলাফলগুলো বের হবে তাদেরকে আবার এই শর্তের সাথে মিলাবো, তারা A এর ভিতরে আছে তো নাকি নাই, এটা আমরা খেয়াল করব। ওকে, তাহলে চলেন, তাহলে এটা করতে গেলে আগে A বের করা দরকার। আগে কি বের করা দরকার? আগে A বের করা দরকার, কারণ P এর উপাদানগুলো A এর ভিতরে আছে, Q এর উপাদানগুলো A এর ভিতরে আছে। তাহলে A আগে জানা দরকার। X এর মান 2 এর চাইতে বড়, 7 এর সমান বা ছোট। তাহলে A এর মান কি কি আসলো আমরা এখন সেটা দেখি। আমরা দেখতেছি A এর যে শর্ত দেওয়া ছিল A এর উপাদানগুলো পাওয়ার জন্য, সেই শর্ত অনুযায়ী 3, 4, 5, 6, 7 আমরা এই উপাদানগুলো পেলাম। কারণ আমাদেরকে বলছে X এর মানটা হবে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, 2 এর চাইতে বড়। তাহলে 2 এর চাইতে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? 3, 4, 5, 6 এবং 7 এর সমান, তাহলে 7। আচ্ছা, তাহলে A এর উপাদানগুলো এরা। এখন S অন্যয়টিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশের চেষ্টা করব। S অন্যয়ের যে শর্ত দেওয়া আছে সেটা লিখলাম। এখানে যে একটা শর্ত দেওয়া আছে P - Q = 2, সেটা লিখলাম। লেখার পর আমরা যে চেষ্টাটা করব যে Q কে একা রাখার চেষ্টা করব। Q কে একা রাখার চেষ্টা করব। আমি একটু লিখে দেখাই এই জিনিসটা। P - Q = 2। তাহলে P - 2 = Q, অর্থাৎ +2 এই সাইডে আসলে -2 আর -Q এই সাইডে গেলে +Q। তাহলে আমরা বলতে পারি অতএব Q = P - 2। আপনারা বলতে পারেন স্যার এমনটা কেন লিখলেন? লেখার কারণ হলো দুইটা চলকের মধ্যে একটা চলককে বাম দিকে রাখলাম, আরেকটা চলককে ডান দিকে নিয়ে গেলাম। এর দ্বারা আমরা এখন একের পর এক P এর মান বসাবো, একের পর এক P এর মান বসাবো। P এর একটা মান বসাবো, ক্যালকুলেশন করার পরে যেই রেজাল্ট আসবে সেটা Q এর মান। P এর আরেকটা মান বসাবো, নিজেরা আরেকটা মান বসাবো, ক্যালকুলেশনের পরে যেই রেজাল্ট আসবে সেটা Q এর মান। এখন আপনারা বলতে পারেন স্যার আপনি তো P কে একা রাখতে পারতেন, Q কে ওই সাইডে নিতে পারতেন না? হ্যাঁ পারতাম। তবে সাধারণত আমরা যেই কাজটা করি যে ক্রোমোজোরের মধ্যে দ্বিতীয় যেই উপাদানটা তাকে আমরা একা রাখি, প্রথম উপাদানটাকে আমরা নিজেরা ধরে নেই। প্রথম উপাদানটা আমরা নিজেরা ধরে বসাবো, ক্যালকুলেশন করব, এরপরে যা আসবে এটা দ্বিতীয় উপাদান। প্রথম উপাদানটা আমরা ধরবো, ক্যালকুলেশন করব, যে রেজাল্ট আসবে এটা দ্বিতীয় উপাদান। তাহলে এই যে সাধারণত আপনারা জানেন যে x, y, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু y কে একা রাখি, x কে অন্যদিকে পাঠিয়ে দিই। তখন আমরা x এর মান বসাই, ক্যালকুলেশন করার পরে y এর মান আসে। x এর মান বসাই, ক্যালকুলেশন করার পরে y এর মান আসে। তাহলে আমরা প্রথম উপাদানটাকে ওই সাইডে পাঠিয়ে দিয়ে
দ্বিতীয় উপাদানকে একা রেখে দিই। একই রকমভাবে পি এবং কিউ, এখানে কিউ হচ্ছে দ্বিতীয় উপাদান, এই জন্য তাকে আমরা একা রাখছি আর প্রথম উপাদানকে সরাই দিছি। এখন আমরা একের পর এক পি এর মান বসাবো, ক্যালকুলেশন করব, কিউ এর মান আসবে। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এখানের মধ্যে আমরা লিখলাম কিউ ইকুয়াল টু পি মাইনাস টু। এখন আমরা যেই কাজটা করব, আমরা একটা ছক তৈরি করব। এই ছকের মধ্যে আমরা পি এর মান বসাবো, কিউ এর মান বের হবে। তাহলে পি এবং কিউ, পি এর মান আমরা বসাইতে থাকবো। এই যে কিউ এর মানটা ধরেন, এই কিউ এর মানটা আমরা জানি না, হ্যাঁ, কিউ এর মান আমরা জানি না। ওকে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পি এর মান, আমাদের কিন্তু বলা ছিল পি এর মান এ এর ভিতর থেকে আসবে। তাহলে পি এর মান এ এর ভিতর থেকে যদি আসে, তাহলে আমরা 3কে নিলাম পি এর মান হিসাবে। 3কে এবার এখানে বসাবো, 3 মাইনাস 2 তাহলে হয় 1, তাহলে কিউ এর মান 1। আমরা পি এর আরেকটা মান এ এর ভিতর থেকে আনবো 4, এবার 4কে বসাবো, 4 মাইনাস 2 তাহলে 2, এটা কিউ এর মান। এরপর আমরা 5 বসাবো, 5 মাইনাস 2 তাহলে হয় 3, 6 বসাবো তাহলে 4, 7 বসাবো তাহলে কত 5। ওকে, তাহলে আমরা পি এর মান বসাইলাম, ক্যালকুলেশন করে কিউ এর মান বের হইল, আমরা এটা দেখলাম। এখন কথা হচ্ছে, আমাদেরকে কিন্তু শর্ত দেওয়া ছিল এই যে পি এর মান যেমন এ এর ভিতর থেকে হবে, কিউ এর মানও কিন্তু এ এর ভিতর থেকে হতে হবে। তো একটু দেখেন তো, কিউ এর মান যে 1 লিখলাম, এই 1 কি এ এর ভিতরে আছে? নাই। তাহলে কিউ এর মান এটা যে বের হইছে, এটা তো এ এর ভিতরে নাই, তার মানে এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। আপনারা আবার খাতার মধ্যে এরকম ক্রস চিহ্ন দিয়ে দিয়েন না, ঠিক আছে, এটা বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, কিউ এর মান যে 2 বের হইছে, এটা কি এর মধ্যে আছে? নাই, এটাও হয় নাই। আচ্ছা, 3 আছে, আছে, 4 আছে, আছে, 5 আছে, আছে। তাহলে আমরা এখন দেখলাম পি এর মান কিউ এর মান এই জায়গাতে ঠিক আছে। পি এর মানটাও এ এর ভিতর থেকে আমরা পেয়েছি, কিউ এর মানটাও এ এর ভিতরে আছে। পি এর মানটা এ এর মধ্যে আছে, কিউ এর মানও এ এর মধ্যে। পি এর মানটা এ এর মধ্যে, কিউ এর মানটাও এ এর মধ্যে। তাহলে এগুলো ঠিক আছে। তাহলে এদেরকে দিয়ে আমরা অন্যয় তৈরি করতে পারি। 5,3, 6,4, 7,5। আর প্রথমে লিখলাম যে 1 আর 2 যেহেতু এ এর অন্তর্ভুক্ত না, তাহলে 3,1 এটা এস এর অন্তর্ভুক্ত না, 4,2 এটা এস এর অন্তর্ভুক্ত না। কারণ এস এর অন্তর্ভুক্ত হইলে 2টা শর্তই মানতে হবে, 2টা না 3টা, এই শর্ত, এই শর্ত, এই শর্ত, 3টা শর্তই মানতে হবে। তাহলে এরা কিন্তু এই শর্তটা মানে না। ওকে, তাহলে আমরা এস অন্যটা পেয়ে গেলাম। এখন আমরা জানি যে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে এখানে আমাদের দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান 3, 4, 5 এটা হচ্ছে রেঞ্জ। খ নম্বর প্রশ্ন সমাধান করা শেষ। আমরা এখন গ নম্বর প্রশ্নটা সমাধান করতে পারি। আমাদের গ নম্বর প্রশ্নে কি বলছে? গ নম্বর প্রশ্নে বলছে 2 নং হতে ক্রমজোরের নিয়মানুসারে m, n এর মান নির্ণয় করো। আমরা উদ্দীপকে 2 নংয়ে দেখতে পাচ্ছি এদিকে একটা ক্রমজোর দেওয়া, এদিকে একটা ক্রমজোর দেওয়া, মাঝখানে সমান চিহ্ন, অর্থাৎ এই 2টা ক্রমজোর পরস্পর সমান। ক্রমজোরের মধ্যে এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান। তো মাঝখানে যেহেতু সমান চিহ্ন দেওয়া, তো ক্রমজোরের নিয়ম হচ্ছে যে আপনি এখানে একটা ক্রমজোর লিখলেন সমান চিহ্ন, এখানে আরেকটা ক্রমজোর লিখলেন, তখন নিয়ম হচ্ছে যেহেতু মাঝখানে সমান চিহ্নটা এখানে দেওয়া আছে, তাহলে প্রথম যেই উপাদানটা তার সাথে এখানকার প্রথম উপাদানের সম্পর্ক তৈরি হবে। এই ক্রমজোরের প্রথম উপাদান ওই ক্রমজোরের প্রথম উপাদান, প্রথম সম্পর্ক তৈরি হবে সমান চিহ্ন দিয়ে। এরপরে এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান আর এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান তাদের মধ্যে সম্পর্ক হবে সমান চিহ্ন দেওয়ার মাধ্যমে। এটা হচ্ছে নিয়ম। তাহলে সেই হিসাবে আমরাও এখানে ওদের সম্পর্ক তৈরি করব। চলেন তাহলে আমরা উদ্দীপকের এই তথ্যটাকে লিখে ফেলি আমাদের খাতার মধ্যে। আচ্ছা, তো লিখলাম ক্রমজোরের শর্ত মতে m+3 = 3n+4। এবার আমরা m আর 3nকে হিসেবে আনলাম, অর্থাৎ চলকগুলোকে একদিকে, সংখ্যাগুলোকে একদিকে। m-3n, 4 আর এই +3 ওই সাইডে গেলে -3, অর্থাৎ চলকগুলোকে একদিকে, সংখ্যাগুলোকে একদিকে। m থাকলো আর 3nটা এই সাইডে এসে মাইনাস হইল, 4 থাকলো, 3টা ওই সাইডে গিয়ে -3। তাহলে m-3n = 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম, 1 নং সমীকরণ। এরপরে আমরা এটার সাথে সম্পর্ক তৈরি করি, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান। তাহলে n-4 = m-3।
আমরা আবার চলকগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে নিব। n-4 ইকুয়াল টু m-3, n-4 ইকুয়াল টু m-3। আচ্ছা, আমরা চলকগুলোকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে, তো আমরা জানি n আর m এর মধ্যে mটা আগে হয়, m n, তো ওই হিসাবে mটা থাকুক, যেহেতু m এখানে প্লাস আকারে আছে, m কে এই সাইডে মাইনাস হয়ে যাবে, তো m এখানেই থাকুক। এই nটা এখানে প্লাস আকারে ওই সাইডে গেলে কি হবে? মাইনাস। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে -4 আছে সে থাকুক, ওখানের -3 কে এই সাইডে নিয়ে আসেন, তাহলে +3, অর্থাৎ এই দিকের n ওই সাইডে গেল, ওই সাইডের -3 এই সাইডে আসলো। ওকে, তাহলে m-n আমরা এখন বলতে পারি m-n ইকুয়াল টু 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, বড়টার সামনে মাইনাস তো মাইনাস, তাহলে m-n ইকুয়াল টু -1। আমরা এটা লিখলাম, লিখে তাকে আবার একটা সমীকরণ নাম্বার দিলাম। এখন যদি অঙ্কের মধ্যে একসঙ্গে দুইটা চলক থাকে আর দুইটা চলকেরই মান বের করার প্রয়োজন পড়ে, আমরা দুইটা চলককে একসঙ্গে রেখে তো রেজাল্ট বের করতে পারি না। প্রথমে একটা চলকের মান বের করব, এরপরে আরেকটা চলকের মান বের করব। তো এখানের মধ্যে আমরা অপনয়ন পদ্ধতিটা ব্যবহার করতে পারি। অপনয়ন মানে কি? দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলককে এখন বাদ দেওয়ার চেষ্টা করব। দুইটা চলকের মধ্যে একটা চলককে বাদ দেওয়ার চেষ্টা করব, বাদ দিয়েই দিব। আরেকটা চলক থাকবে, তার রেজাল্ট বের হবে, তাকে ব্যবহার করে যাকে বাদ দিছিলাম তার রেজাল্ট বের করে ফেলব। অপনয়ন পদ্ধতি। তাহলে এখানের মধ্যে দেখেন যেই বিষয়টা, 1 নং m-3n ইকুয়াল টু 1, 2 নং m-n ইকুয়াল টু -1। 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দিতে পারি আমরা। বলবেন কেন বিয়োগ করবেন? আমরা যদি 1 নং থেকে 2 নংকে বিয়োগ করি, তাহলে দেখেন m আর m বাদ যাবে। 1 নং থেকে 2 নংকে বাদ দিতে বলতেছি, তাহলে m থেকে m বাদ, তখন অঙ্কের মধ্যে n থাকবে, n এর রেজাল্ট বের হয়ে যাবে, তাকে ব্যবহার করে ওই m যাকে বাদ দিছি তার রেজাল্ট চলে আসবে। তাহলে 1 নং থেকে 2 নংকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখলাম 1 নং এর m-3n, এবার আমরা বিয়োগের কথা বলতেছি, তাহলে বিয়োগ চিহ্ন, এবার 2 নংকে বসাবো, মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। অথবা আমি আবার একটু দেখাই দিই আপনাদেরকে, যে প্রথমটা লিখলাম m-3n, এবার যেহেতু বিয়োগের কথা বলতেছি তাহলে বিয়োগ, ওকে বিয়োগ লিখলাম। এখন দেখেন এখানের মধ্যে আছে m, এই যে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস m, তারপরে মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস n, ঠিক আছে। 1 নংয়ের ডান পক্ষ 1 মাইনাস, 2 নংটাকে বসাতে যাব। আচ্ছা, মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1, এই যে এইরকমটা হবে। তাহলে আমরা লিখে দিলাম -3n, এই যে m-3n মাইনাস m প্লাস n ইকুয়াল টু 1 প্লাস 1, এটার মতো করে। তাহলে m আর m কাটা, -3n প্লাস n হিসাব করলে -2n, 1 1 2 ক্যালকুলেশন করলে n এর মান -1। এই যে আমরা n এর মান পেয়ে গেছি একদম নির্দিষ্টভাবে, n এর মান -1, এই মানটাকে 1 নংয়ে বসাই দিব। 1 নং কেন, আপনি 2 নংয়ে বসাইতে পারবেন, সমস্যা নাই, যে কোনো একটা সমীকরণে বসাই দেন। তো n এর মান 1 নং সমীকরণে বসাই দিব, n এর মান -1 এখানে বসাই দিব, তাহলে m এর মানটা চলে আসবে। তাহলে দেখেন এখানের মধ্যে আমরা বসাই দিলাম m-3n, এই যে n এর মান ক্যালকুলেশন করার পরে m এর মান আমাদের সামনে চলে আসছে। তাহলে আমরা mও পাইলাম, nও পাইলাম। আমাদেরকে বলছে ক্রমজোড় নির্ণয় করো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে m, n এটা নির্ণয় করো। তাহলে আমরা বরাবর সমান চিহ্ন দিয়ে m বরাবর -2, n বরাবর -1 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে m এবং n এর মান নির্ণয় হয়ে গেল। আর ঠিক এই অঙ্কটা করার মাধ্যমে যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা তার সমাধান করে ফেললাম।